প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তে বাংলাদেশ। আমরা মূলত আন্তর্জাতিক সম্পর্ক যে বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে কি আছে সেটা নিয়ে আলোচনা করব। বিশেষ করে ভারতের সাথে সম্পর্কের সমীকরণ কোন পর্যায়ে আছে সেটা বোঝার চেষ্টা করব। এছাড়া আমরা দেখব যে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ফিলিস্তিনে গাজায় যে ইসরায়েলিদের হামলা, যে নির্মমভাবে হত্যাকাণ্ড চলছে, সেটা নিয়ে বিশ্ব বিবেকের কী অবস্থা সেটাও একটু বোঝার চেষ্টা করবো। আমাদের সাথে দুজন অতিথি, আপনাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর আমেনা মাহসিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত। আপনাকেও স্বাগত জানাই। আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। একটু বলুন দেখি যে হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো ভারত, এটা আমরা জানি। বাণিজ্য উপদেষ্টা, আমাদের বাণিজ্য উপদেষ্টা, তিনি বলেছেন যে এতে অসুবিধা হবে না, কিন্তু আসলে ইমপ্লিকেশনসটা কি? এটা কি সহজ সরলভাবে দেখার বিষয় আছে, নাকি এটা মধ্যে বিটুইন দ্য লাইন্স কোনো বার্তা আছে? ধন্যবাদ আপনাকে। 2-3 ভাগে দেখতে পারি। প্রথম বিষয়টা হচ্ছে যে এটা একটা বাণিজ্যিক আয়োজন। বাণিজ্যিক আয়োজন মানে বাংলাদেশ থেকে ধরেন আমরা দ্রুত যদি কোনো পণ্য পাঠাতে হয়, তাহলে এখান থেকে ওভারল্যান্ড গিয়ে হয়তো কলকাতা বিমানবন্দর, দিল্লি বিমানবন্দর বা মুম্বাই বিমানবন্দর হয়ে অন্য দেশে চলে যেত। তো এখন ভারত 8 তারিখ থেকে এই ট্রান্সশিপমেন্ট যে সুযোগটা আমাদের জন্য সেটা বাতিল করেছে। তো এই দিক থেকে আমাদের, আপনি যেমনটা বলছিলেন, আমাদের বাণিজ্য উপদেষ্টা মহোদয় বলেছেন যে এতে খুব একটা অসুবিধা হবে না। আমি আমাদের ব্যবসায়ী বন্ধুরা যারা আছেন তাদের সাথেও দু একজনের আলোচনা বা তাদের বক্তব্য শুনছি, এবং তারা বলছিলেন যে হ্যাঁ, আমরা ভারতের কাছ থেকে সুযোগটা 2020 সাল থেকে পেয়েছিলাম। এবং খেয়াল রাখতে হবে যে 2020 সাল কিন্তু তখন কোভিডের সময়। তো ওইটার আমার প্রেক্ষাপট যতখানি মনে পড়ে, সমুদ্র বন্দর বন্ধ ছিল তখন এই সমুদ্র বন্দরের ঝামেলা এড়াবার জন্যে, তখন এই বিমানে দ্রুত পাঠাবার জন্যে এই ব্যবস্থাটা তারা ভারতের কাছ থেকে অনুরোধ করেছিল, সেটা ভারত দিয়েছিল। তো এখন সেটা আপাতত বাতিল হয়েছে। এর ফলে সাময়িক কিছু বাণিজ্যিক অসুবিধা তো হবেই, কারণ এটা একটা, যেটাকে বলা হয় আপনি এক ধরনের একটা ব্যবস্থা যখন চালু থাকে, এটা শুধু ব্যবস্থা না, এর সাথে সংশ্লিষ্ট লোক থাকে, আয়োজন থাকে, তো সেগুলো সাডেনলি ডিসরাপ্টেড হয়ে যাওয়ার কারণে একটুখানি হবে। কিন্তু এটাকে দীর্ঘমেয়াদে আমাদের জন্য কোনো বাণিজ্যিক অসুবিধা তৈরি করবে আমার কাছে সেটা মনে হয় না। কয়েকটা পয়েন্ট বলি। একটা হচ্ছে যে ধরেন ঢাকা বিমানবন্দরের 3য় টার্মিনাল যেটা হচ্ছে এখন, আগামী কয়েক মাসের মধ্যেই সেটা চালু হবে, এরকম কথাবার্তা শুনছি। তো 3য় টার্মিনাল চালু হওয়া মানে আমাদের সক্ষমতা বাড়বে, এবং সেই টার্মিনালটা কিন্তু আধুনিক। তো কাজে সেটা একটা আমাদের জন্যে সম্ভাব্য, আমরা আমাদের আয়োজন ব্যবহার করে আমরা আমাদের বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যেতে পারবো। আজকে বাণিজ্য উপদেষ্টা মহোদয় বলছিলেন যে আমরা সিলেট যেহেতু আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম যেহেতু আন্তর্জাতিক বিমানবন্দর, এগুলোকে আমরা ব্যবহার করতে পারি, এটা আমাদের অভ্যন্তরীণ সম্পদ। তার বাইরে যদি আপনি যান, শিলং কলম্বো এয়ারপোর্ট একটা বড় এয়ারপোর্ট, এবং সেটা কলম্বো আমরা ব্যবহার করতে পারি, এবং এছাড়াও যদি আমরা মনে করি অন্য কোনো দেশের জন্য সম্ভব, সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো কাজেই সাময়িকভাবে এই বাণিজ্যিক অসুবিধাটা হলেও আমার মনে হয় যে বাংলাদেশের এখনকার যে বাস্তবতা বা যে অবস্থা আছে, তাতে এর বিকল্প হিসাবে অন্য জায়গায় পাওয়া অন্য বিমানবন্দর বা অন্য কোনো ব্যবস্থা, সেটা সমুদ্রপথে বলেন, অন্য বিমানবন্দর বলেন, তা দিয়ে এই ব্যবস্থাটা আপনি বিকল্প হিসাবে কাজে লাগানো যাবে। আরেকটা যেটা জিনিস এসছে, এটা হচ্ছে আমাদের যেটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, ভারতীয়রাও আমাকে দুই একজন জিজ্ঞেস করেছিল যে এর পেছনে কি কোনো আমাদের কূটনৈতিক জটিলতা আছে কিনা, এবং তারা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের বেইজিংয়ে করা সাম্প্রতিক মন্তব্যের সাথে এটাকে যুক্ত করতে চাচ্ছে। এবং আরও একটা জিনিস হচ্ছে যে গত সপ্তাহেই মাত্র তারা ব্যাংককে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী আলোচনা করলেন। তো সেটাও মানুষ চিন্তা করছে যে যেখানে মনে হচ্ছিল একটা ইতিবাচক বাতাবরণ তৈরি হবে দুই দেশের মধ্যে, সেখানে কেন এই সিদ্ধান্ত আসলো। এখন এটারও আমার নিজের ব্যক্তিগত ব্যাখ্যা সেটা হচ্ছে দুইভাবে হতে পারে। একটা হতে পারে যে রাজনৈতিক পর্যায়ে বা কূটনৈতিক পর্যায়ে আমরা জানি আমাদের দেশগুলোতে সমন্বয়ের একটা অসুবিধা থাকে। মিনিস্ট্রি অফ কমার্স হয়তো সিদ্ধান্ত নিয়েছে, এটা এর সাথে হয়তো সেভাবে আলোচনা করেনি, এটাও হতে পারে। আমি বলছি আমাদের অভ্যন্তরীণ যে কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, তাতে কিন্তু এই সামঞ্জস্যের বা সংযোগ বা কোঅর্ডিনেশনের অভাবটা ঘটে অনেক সময়তে। এটা আমি বলছি বিনাইন, আমি যে ধরে নিই না এর পিছনে কোনো রাজনীতি নাই,
কিন্তু আমার আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে এই ধরনের সিদ্ধান্ত যেটা বাংলাদেশের সাথে বাংলাদেশ একটা রং বা ভুল একটা বার্তা দিতে পারে, এরকম একটা গভীর সিদ্ধান্ত রাজনৈতিক ক্লিয়ারেন্স বা রাজনৈতিক বা কূটনৈতিক দিক থেকে এর অনুমোদন ছাড়া কমার্স মিনিস্ট্রি করে ফেলবে, সেটা আমার কাছে মনে হয় না। তাহলে প্রশ্ন আসবে যে তাহলে রাজনৈতিক সিদ্ধান্ত যদি হয়ে থাকে তাহলে কেন সেই সিদ্ধান্তে তারা গেল? কারণ এটার একটা প্রতিক্রিয়া বাংলাদেশের অভ্যন্তরে হতে পারে, এটা তো আন্দাজ করবার কথা। তো আমার কাছে মনে হয় যে এই কোঅর্ডিনেশন বলেন বা ডিপ্লোম্যাটিক মেসেজ বলেন, সেখানে তারা একটা ডিপ্লোম্যাটিক মেসেজ হয়তো দিয়েছে এই কারণে তারা বাংলাদেশে এটা আসেনি, কিন্তু বাইরের ইন্ডিয়ান মিডিয়াতে এটা এসছে। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের বৈঠকের পাশাপাশি কিন্তু আরও 2-1টা মিটিং হয়েছে এবং সেগুলোতে কিন্তু বাংলাদেশ ভারতের যে বিষয়গুলোতে আমাদের মধ্যে একটু টানাপোড়েন আছে রিয়েল সেন্সে বা শঙ্কার জায়গা আছে, সেগুলো আলোচিত হয়েছে কিন্তু। তো সেই প্রেক্ষাপটে যদি আমি দেখি তাহলে এটার পেছনে একটা কূটনৈতিক বার্তা থাকতে পারে। তবে এটা ঠিক যে এই বার্তাটা আমার কাছে মনে হয় যে এটা অসময়োপযোগী বার্তা। তার কারণ হলো দুই সরকার প্রধানের সাক্ষাতের পরে আপনি এত দ্রুত এই সিদ্ধান্তটা, এটা হচ্ছে আমার কাছে মনে হয় আনটাইমলি অ্যান্ড আননেসেসারি, যদি রাজনৈতিক বা কূটনৈতিক বার্তা হিসেবে তারা সেটা দিতে চায়। তার কারণ বাংলাদেশের দিক থেকে আমরা এই মুহূর্তে আমাদের বাণিজ্য উপদেষ্টা যেটা বলছিলেন, বাংলাদেশ এটা নিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা করছে না, কিন্তু আপনি এটার মধ্য দিয়ে বাংলাদেশকে একটা সুযোগ দিলেন, ইচ্ছা করলে বাংলাদেশ কিন্তু এ বিষয়ে চিন্তা করতে পারে। তো কাজেই আমার কাছে মনে হয় যে দুই সরকার প্রধানের মধ্যে আলাপ আলোচনার প্রেক্ষিতে যে ইতিবাচক বাতাবরণটা তৈরি হয়েছিল সেটাকে চালু রাখার দরকার দুই দেশের স্বার্থে। জি, অনেক ধন্যবাদ ডক্টর আমিনা মহসিন। আপনি কিভাবে দেখেন, বিশেষ করে যে ভারত যদি বন্ধু রাষ্ট্র দাবি করে বা আমরা যদি মনে করি যে আমরা বন্ধু রাষ্ট্র, তাহলে বন্ধুসুলভ আচরণ হলো কিনা? একটা সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু সেই সুবিধা উইথড্র করতেই পারে, কিন্তু এটা নোটিশ দিয়ে তো করতে পারতো। তাহলে তো এই যে প্রিপারেশনটা সেটা তো করা হয়নি। তার মানে এখানে যেটা ইঙ্গিত দিলেন হুমায়ুন কবির সাহেব, যে কোনো বার্তা হয়তো দিয়েছে, হয়তো আনটাইমলি, কিন্তু আসলে আপনার রিডিংটা কি? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি হুমায়ুন ভাই এত সুন্দর করে ব্যাখ্যা করেছেন, খুব একটা বলার এখানে যোগ করার তেমন কিছু নেই। কিন্তু দেখেন জিনিসটা হলো, মানে কালকে যখন এই নিউজটা আমরা সবাই দেখলাম, এক ধরনের আমাদের মধ্যে কনফিউশনও ছিল এবং এটা ধরেন অর্থনৈতিক একটা ডিসিশন এসেছে এবং আমি ইন্ডিয়ান চ্যানেলগুলো ফলো করেছিলাম, ওরা বলার চেষ্টা করছিল যে এইটা নিয়ে, এবং আমাদের যারা বন্ধুবান্ধব আছে ওখানে পলিটিক্যাল অ্যানালিস্ট, তারাও এই কথাটা বলছে যে এই নিয়ে এটা একটা গুড জেস্চার হিসাবে বাংলাদেশকে দেওয়া হয়েছিল এবং অ্যাকচুয়ালি দিল্লি এয়ারপোর্টে একটা জটলা তৈরি হতো এবং এটা নিয়ে ভারতীয় এক্সপোর্টাররা সব মানে বেশ অনেক দিন ধরেও তাদের মধ্যে একটা অসন্তোষ ছিল। কিন্তু দেখেন এই অসন্তোষটা তো হঠাৎ করে তৈরি হয়নি, অনেক দিন ধরেই ওদের নিজেদের কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী যে অনেক দিন ধরেই ছিল, এখন তারা এটা তাই স্টেপটা নিয়েছে। একটা ওরা বলতেই পারে যে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই ট্যারিফ এগুলোর প্রেক্ষিতে ওদের নিজেদের অনেক মানে আরও দ্রুত সময় বিভিন্ন জায়গায় তাদের কার্গো ইয়েগুলো প্রয়োজন হয়, এটা বলতেই পারে। কিন্তু এই যে আমি দুটো জিনিস একটু বলি, ওদের যে অসুবিধাগুলো হচ্ছিল এবং তাদের মধ্যে ভারতীয় ব্যবসায়ীরা যে এটা চাচ্ছিল যে এটা সরিয়ে ফেলা হোক, এটা তো নতুন না, এটা পুরানো। তো সেই সময় তো তারা এটাকে সরায়নি, ওরা সরিয়েছে এই সময়ে এসে। এবং যেটা হুমায়ুন ভাইও বললেন যে ধরেন এই সময়টা কিন্তু আমরা জানি বাংলাদেশ এবং ভারতের একটা বেশ টেনশন, একটা মানে টেন্স রিলেশনশিপ চলছে এবং সেখানে আমরা মানে প্রয়োজন হলো যে আপনি কিভাবে জিনিসটাকে স্তিমিত করবেন আর মানে টেম্পারেচারগুলোকে কুল ডাউন করবেন। এবং আরেকটা মানে পলিটিক্যালি আমি যদি বলি এটার একটা কনসিকুয়েন্সেস থাকে,
পলিটিক্যালি যেটা হলো কি বার্তাটা যেভাবে এসেছে এবং আপনি এটাকে মানে সাধারণ মানুষের কাছে এই বার্তাটাই যাচ্ছে, এত তো বিশ্লেষণ করে সাধারণ মানুষ দেখছে না না যে কে এয়ার কার্গো বন্ধ হচ্ছে, অপশনসগুলো আছে, যে হ্যাঁ ট্রান্সশিপমেন্টের যেটা ছিল সেটা ভারত বন্ধ করেছে এবং কোন সময় করেছে, যখন আমাদের সাথে তাদের সম্পর্কটা একটা শীতল অবস্থায় যাচ্ছে এবং ধরেন ভারত, এটার জন্য ভারতও অনেকটা দায়ী হবে, কারণ তাদেরই মিডিয়া এবং তাদেরই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চ্যানেল এভাবে বার্তাটা দিচ্ছে যে হ্যাঁ আমাদেরকে ল্যান্ডলক বলা হয়েছে, আমরাই বাংলাদেশকে বন্ধ করে দিচ্ছি। এটাও নিশ্চয় আপনিও দেখেছেন, তাই না? এই ধরনেরও কিন্তু অনেকগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। তো এখনকার রাজনীতিটা না ঠিক মানে বিভিন্ন স্তরে চলে গেছে। রাজনীতি বলেন, মানে পাবলিক পারসেপশন একটা ভীষণভাবে কাজ করে। আরেকটা হলো ধরেন MEA, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তাদের সেখানে একটা ডিসিশন হচ্ছে। আবার সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখছি প্রচণ্ডভাবে সাধারণ মানুষদের মধ্যে আলাপ আলোচনাগুলো চলছে। এটা বাংলাদেশেও তো হচ্ছে, বাংলা সেটাই সোশ্যাল বলছি। মিডিয়াতেও বলছে যে এটা তাহলে কি আমাদের পাল্টা Exactly. ব্যবস্থা নেওয়া দরকার কিনা, এই বা আমাদের হাতেও তো ব্যবস্থা নেওয়ার ইয়ে আছে, আমি ওই option আছে। কথাটাতেই বলার চেষ্টা করছি যে এখন তো ধরেন আগের মতো বিশ্বটা নেই। টেকনোলজি বা আমাদের সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যেখানে মানে পাল্টাপাল্টি মানে এই বার্তাগুলো যাচ্ছে এক ধরনের একটা মানে এমনি আমরা দেখছি যে ভারতের মানে বাংলাদেশে একটা, যেটা আমি কালকেও বলার চেষ্টা করছিলাম এবং আমার ভারতীয় বন্ধু বান্ধব যারা আছে, যারা বিশ্লেষক, তাদেরকে আমি এটাই বোঝাবার চেষ্টা করছিলাম যে লুক, তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশের ভবিষ্যৎটা মানে ফিউচার রিলেশনশিপটা কোথায় যে ঠেকবে। একটা ইন্টারজেনারেশনাল থিং বলে জিনিস আছে। জুলাই বিপ্লবের পরে যেটা হয়েছে, এমনি ইন্ডিয়াকে নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক পারসেপশন বাংলাদেশে তৈরি হচ্ছে। আর তা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে হচ্ছে, বিশেষ করে ইউথ যারা টেক ওভার করবে দেশটাকে, ক্যারি ফরওয়ার্ড করবে না। তো এরকম একটা সময়ে যেটা মানে এই সময়টাতে এরকম একটা যখন ভারত পদক্ষেপ নিল, তখন তো এটা আরও জিনিসটাকে কমপ্লিকেটেড করে দিল না, মানে বাড়িয়ে তুললো। সো আমার মনে হয় যে ডিপ্লোম্যাটিক্যালি বা পলিটিক্যালি এটার একটা লং টার্ম ইমপ্লিকেশনস থাকবে, ইকোনমিক্যালি হয়তো থাকবে না, এবং আমরা এটাকে হয়তো মানে ইকোনমিক্যালি আমরা সার্কামভেন্ট করে ফেলবো, কিন্তু দু দেশের সম্পর্ক তো আর শুধু অর্থনীতির মধ্যে থাকে না, ভূ রাজনীতি। ধরেন আমরা যখন ভূ রাজনীতি বলি সেটার সাথে ভূ অর্থনীতি জড়িত থাকে, ভূ অর্থনীতির সাথে ভূ রাজনীতি জড়িত থাকে। তো ভূ রাজনৈতিক জায়গায় কিন্তু জিনিসটা ঠিক হলো না আর কি, ঠিক এই সময়। ভারতকে হুমায়ুন কবির, আপনি কি দেখবেন ভারতের মতো একটা বড় দেশ, এটা তো বলাই যেতে পারে না বুঝে শুনে তো ওনারা কাজটা করে নাই। বাংলাদেশকে যেটা বললেন একটা বার্তা দিচ্ছে, কিন্তু বাংলাদেশ এই বার্তাটা কিভাবে নিচ্ছে, পাল্টা ব্যবস্থা নেবে কিনা। একই সাথে আরেকটু বলি যে আপনি হয়তো একটা খেয়াল করেছেন কিনা যে নয়াদিল্লিতে একটি রাইজিং ভারত সামিটে এদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বক্তব্য দিয়েছেন। সেখানে উনি বলেছেন যে বাংলাদেশের মঙ্গল কামনা ভারতের থেকে বেশি কোনো দেশ করে না, এটা ভারতের ডিএনএতে আছে। কি মন্তব্য করবেন? না, বক্তব্য হিসাব তো নিশ্চয়ই ভালো, বন্ধু আমাদেরকে ভালো ভাবলে আমরা নিশ্চয়ই কথা এবং কাজ। এবং আমি আরও একটা জিনিস বলি, দুটো বিষয় আনবো। একটা হচ্ছে যে ব্যাংককে বিমস্টেক সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের আলোচনায় তিনি যে স্টেটমেন্টটা করেছেন, সেখানে কিন্তু ডক্টর জয়শঙ্কর বলেছেন যে এখনকার বিশ্ব প্রেক্ষাপটে কিন্তু আমরা উই নিড টু লুক অ্যাট ইচ আদার। তো কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং ইচ আদারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হলো আমরা এই সার্কের 8টা দেশ, এখন এই আঞ্চলিক যে বাণিজ্য বলা হয়, 5% বাণিজ্য আমরা করি না নিজেদের মধ্যে, অথচ ASEAN 10টা দেশ আমাদের প্রতিবেশী, তারা 35% বাণিজ্য তাদের নিজেদের মধ্যে তারা করে। ইউরোপিয়ান ইউনিয়নে যদি যান, 27টা ইউরোপিয়ান দেশ, তারা 65% বাণিজ্য নিজেদের মধ্যে করে। আজকে আমি দেখছিলাম
ল্যাটিন আমেরিকান এবং ক্যারিবিয়ানরা তারা একটা তাদের সম্মেলন করেছে, আঞ্চলিক সম্মেলন। সেখানে তারা এখন বলছে যে আমরা নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করে বাইরের যে চাপটা আছে, অর্থ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় ইঙ্গিত করছিল, আমরা সেই বাইরের চাপটাকে আমরা সামাল দিতে হবে। তো কাজেই এখানে ডক্টর জয়শঙ্কর যে কথাটা বলেছেন, সেই কথাটা আমি মনে করব যে শুধু কথার কথা না হয়ে যদি সত্যি সত্যি এটাকে তারা নীতিতে নিয়ে যান, তাইলে প্রাথমিকভাবে যেটা করা দরকার যে এখানে এখনকার পৃথিবীর বাস্তবতা, সেটা শুধু আমরা ভুক্তভোগী না, ভারত আমাদের মতো ভুক্তভোগী, কিন্তু এই সবগুলো দেশ আমরা ভুক্তভোগী, সারা পৃথিবীর ভুক্তভোগী হচ্ছে। এবং একটা আন্তর্জাতিক যে কাঠামো ছিল অর্থনৈতিক সম্পর্ক বা বাণিজ্যিক সম্পর্কে, এটা ভেঙে যাচ্ছে। তো কাজেই সেই বাস্তবতায় যদি তিনি যে কথাটা বলছেন সেটাকে আমি ইতিবাচক বক্তব্য হিসেবে নিচ্ছি, এবং এটা যদি সত্যি সত্যি তিনি মনে করেন, তাইলে এই বিষয়টা নিয়ে ভারতের নীতিগত অবস্থানের যে পরিবর্তন আমরা গত 10 বছরে দেখেছি, সেখান থেকে তাদের সরে এসে ইতিবাচক জায়গায় যাওয়া দরকার। এবং সেটা যদি করতে পারেন, তাহলে আমি মনে করব যে সত্যি সেটা বন্ধুর মতোই কাজ হবে। আমরা তো, কারণ আমরা কিন্তু এই যে যেটা রিসেন্ট অ্যাকশন যেটা দেখলেন, এটা কি কোনো বন্ধুসুলভ আচরণ হয়েছে? না, সেটা তো আমি বিশেষ করে যে আপনি যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে, প্রধানমন্ত্রীর পর্যায়ে বৈঠক হয়েছে, সেসব আপনি বলছেন যে আনটাইমলি, না, সে তো বটে। কিন্তু একই জায়গায় আবার বলছে যে আমাদের ডিএনএতে আছে বাংলাদেশের ভালো চাই। এখানে আমরা কূটনীতি করি আর বলেন, আপনারা অনেক কিছু বলেন, কিন্তু আমার কাছে কূটনীতি মানে হচ্ছে খুব কমন সেন্স, স্থান কাল পাত্র। এটা আমরা ব্যক্তিগত জীবনেও এটা মানি। আপনি যখনই যাই করবেন, আপনার মনে রাখতে হবে যে স্থান কাল পাত্র বিষয়টা মনে রাখতে হবে। কাজেই আপনি যে ভালো উদ্দেশ্য যদি করে থাকেন, অথবা ধরেন আপনি কোনো উদ্দেশ্যহীনভাবেই করেছেন, কিন্তু সেটা কিন্তু ভিন্নভাবে ব্যাখ্যা হতে পারে অন্য জায়গায়, এটা তো আপনাকে খেয়াল রাখতে হবে। এবং বাংলাদেশ ভারত সম্পর্ক যেটা প্রফেসর আমিনুল মহসিন একটু আগে বললেন, আমরা খুব একটা সংবেদনশীল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু আমি 71 সালের মানুষ, আমি আপনাকে বলতে পারি যে এইরকম অবস্থা আমরা আগে কখনো পড়িনি, এক নাম্বার। আর তার সাথে যুক্ত করে একটু উনি যে কথাটা বলছিলেন, কূটনীতির আমরা যে কূটনৈতিক যোগাযোগটা রাখি, তার ধরন কিন্তু পরিবর্তিত হয়েছে, এটাও কিন্তু বুঝবার বিষয়। আগে সরকারি পর্যায়ে, ধরেন 75 সালে যখন বাংলাদেশ পরিবর্তন হয়েছে, তখন দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে আপনি সমস্যার সমাধান করতে পেরেছেন, কারণ জনগণের সম্পৃক্ততা তখনও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আসেনি। এখন আপনি খেয়াল করবেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই দিকে মানুষ, পাবলিক সাধারণ মানুষ মারামারি করা শুরু করেছে। অর্থটা কি? অর্থটা হলো আপনাকে এটা উপলব্ধির মধ্যে আনা দরকার, বা আমাদের উপলব্ধির মধ্যে আনা দরকার যে এখন পররাষ্ট্রনীতি কিন্তু আর আমরা যারা কূটনীতি করি পেশাগতভাবে তাদের মধ্যে সীমাবদ্ধ নাই। এখন জনগণ এর মধ্যে যুক্ত হয়ে আছে, এবং জনগণ কিন্তু আপনার একটা পারসেপশন তৈরি করতে পারে যেটা বাস্তবতায় রূপ নেয়। আপনি যদি কাউকে মনে করেন আপনি শত্রু বা বন্ধু, তারা ওই যে ফেসবুক বা টুইটারে যেই যোগাযোগের মাধ্যমে যে বাতাবরণটা তৈরি করে, তার মধ্য দিয়ে কিন্তু বন্ধুকে শত্রু বানিয়ে দিতে পারে, শত্রুকে বন্ধু বানিয়ে দিতে পারে। এটা একটা নতুন বাস্তবতা, এবং এই বাস্তবতার কারণেই আমি মনে করি একটুখানি সাবধানতা, একটুখানি সতর্কতা দরকার, এবং সেটা সকলের জন্যই, কিন্তু সকলের জন্যই। আমরা যখনই যা বলি সকলের জন্য, কারণ একটা কথা মনে রাখতে হবে যে পৃথিবীর মানুষ কিন্তু এখন শোনে অনেক কিছু, দেখে অনেক কিছু। কাজে আমি যেই হই, বা আমার কথা যদি মানুষ মনোযোগ দিয়ে শোনার সুযোগ থাকে, তো সেটা সাবধানে বলা উচিত, চিন্তা করে বলা উচিত। ঠিক। ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন যে, এটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, আপনি কিভাবে বলবেন যে বাংলাদেশের মঙ্গল কামনা ভারতের দেখে বেশি কোনো দেশ করে না। ভারতের ডিএনএতে নাকি এটা আছে যে বাংলাদেশ আমাদের বন্ধু, এটা আমাদের ডিএনএতে আছে। আপনি এটা গত ইতিহাস থেকে যদি দেখেন, সেটা আসলে সত্যি কিনা আপনি একটু সংক্ষেপে বলে যদি এখানে আসেন। আরও দু একটা কথা বলছে, উনি বলেছেন যে বাংলাদেশের ব্যাপারে তাদের অনেক বক্তব্য, সেটা হলো উগ্রবাদী প্রবণতা দেখা যাচ্ছেন বলে উনি দাবি করেছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ অভিযোগ নিয়ে তারা উদ্বিগ্ন, এবং এই সরকারের যে বয়ান, এই বয়ানগুলো ভারতের মিডিয়াতেও আমরা দেখি, যেটার বাস্তবতা বাংলাদেশে তো নাই। কিন্তু আমরা যেটা হুমায়ুন কবির সাহেব বলছিলেন যে এখন তো চিন্তাভাবনা করে করা দরকার, কিন্তু তারা যে অ্যাকশন দেখাচ্ছে বা রিয়াকশন দেখাচ্ছে, তো সেখানে অবশ্যই তারা চিন্তাভাবনা করে করছেন। না, দেখুন, আমাদের
আমরা কূটনীতিতে একটা শব্দ ব্যবহার মানে একটা বাক্য ব্যবহার করে থাকি, ক্যারেট অ্যান্ড স্টিক ডিপ্লোম্যাসি। সেটা হলো একদিকে আমি আপনাকে মানে একটা অলিভ দেখা দিচ্ছি বা আপনাকে বোঝাচ্ছি যে আপনি আমার বন্ধু, আবার স্টিকটা হলো যে হ্যাঁ আমি আপনাকে সতর্কও করছি। সো এটা আমার কাছে অনেকটা ওরকমই মনে হয়েছে। দেখেন আর আমরা যখন স্টেটমেন্টসগুলো দিচ্ছি, অবশ্যই ওনার স্টেটমেন্টসগুলোকে আমি ওয়েলকাম করি। উনি যেগুলো বলেছেন সেটা মানে ধরেন এমনও তো হতে পারতো যে নেতিবাচক স্টেটমেন্টস আসছে, সেটা তো মানে গ্রাহ্য, মানে আমাদের কাছে একেবারেই কাম্য না। এবং আপনি দেখেন ভারতের, আমি বলবো যে ভারত এক জায়গাতে তাদের ডিপ্লোম্যাসিটা ভীষণ ম্যাচিউরড একটা ডিপ্লোম্যাসি। ওরা মানে এই সময়টাতে যে এই ট্রান্সশিপমেন্টটা বন্ধ করেছে সেটাকে আমি ম্যাচিউরড বলবো না, কারণ আমার মনে হয়, আমি যেটা আপনাকে আবারও বলছি যে এটার একটা লং টার্ম পলিটিক্যাল ইমপ্লিকেশনস আছে। উনি যে বলছেন ভারতের ডিএনএতে আছে, আমার মনে হয় হি ওয়াজ রেফারিং টু 71, যে ভারত যেহেতু 70 মানে বাংলাদেশের জন্ম লগ্নের সাথে আমাদের সাথে জড়িত আছে, সেটাকে উনি সামনে আনছিলেন যে এবং এখানে ধরেন এটা তো আমরা অস্বীকার করতে পারি না যে ভারতীয় সোলজার্সরা, হুমায়ুন ভাই তো ফ্রিডম মানে হি ওয়াজ আ ফ্রিডম ফাইটার, তো ওর একসাথে ওরা যুদ্ধ করেছে এবং সেই সময় যে ভারতের সাপোর্টটা দরকার ছিল, এই 71-এর ইয়েটাকে নিয়ে উনি এই কথাটা বলছেন। কিন্তু সেটা আমরা বারবারই ভারতের কাছে যে মানে এটাকে কিন্তু আমরা একনলেজ করি, রেকগনাইজ করি বাংলাদেশে, এটা কিন্তু আমরা কেউই অস্বীকার করি না, সেটাও আমাদের ভারতকে বোঝাতে হবে। কিন্তু বাংলাদেশ তো একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র, সেখানে কতটুকু একটা দেশ আরেকটা দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আসতে পারবে সেটাও একটা দেখার ব্যাপার আছে, তাই না? এবং ধরেন ওনাদের অনেকগুলো বক্তব্য, আপনি যে বক্তব্য দিলেন তার পাল্টি আমি এটাও বলতে পারি যে ধরেন এমিএর স্টেটমেন্টসগুলো, যেখানে ওরা বারবার বা তাদের যারা রাজনৈতিক অ্যানালিস্ট আছে, সিনিয়র ডিপ্লোম্যাটস যারা বাংলাদেশে সার্ভ করে গেছেন, তারা কিন্তু বারবারই এই প্রশ্নটা তোলেন যে বাংলাদেশে কবে নির্বাচন হবে। হ্যাঁ, নির্বাচন আমরা সবাই চাচ্ছি, কিন্তু সেটা তো ওদের প্রেশারে আমরা আসবো না, তাই না? আমরা সবাই চাচ্ছি যে নির্বাচন নিয়ে বাংলাদেশ সবসময় আমরা দেখি যে ইন্ডিয়া সরকারের বাংলাদেশে নির্বাচন নিয়ে তাদের আগ্রহ বেশি, এবং আমরা এর আগে ইন্টারফিয়ারেন্স দেখেছি। যখন আপনি প্রসঙ্গটা তুললেন, প্রশ্নটা পরে উনি আজকেও বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠনের উপর মোদি ওই বৈঠকে জোর দেয়, মানে 1900 না ডেফিনেটলি এটা এখন বারবার ওনারা বলতেছে। কিন্তু এই যে 15 বছরে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় নাই, তখন তো তাদের এই মাথা ব্যথা আমরা দেখি নাই। সেই কথাটাই আমি আপনাকে বলতে যাচ্ছিলাম যে আমরা মানে ধরেন ওনাদের পলিটিক্যাল অ্যানালিস্টরাও যখন আমাদের সাথে তর্ক বিতর্ক করেন, ওনারা বারবার এই প্রশ্নগুলো এইগুলোকে বলেন যে ইনক্লুসিভ না, লেজিটিমেসির ব্যাপার, অনেকগুলো ব্যাপার ওরা নিয়ে আসে। বাট কোয়েশ্চেন ইজ যে আপনি মানে শুধু নির্বাচন হলেই তো হয় না, ওটা আপনি যেটা বলেন ওটা কি ইনক্লুসিভ ছিল কি না, ওখানে কি পার্টিসিপেশন ছিল কি না, এই প্রশ্নগুলো কিন্তু তখন ভারত তুলে নেই। সো এটা তো এই কথাটাই আমি বলছিলাম যে ফরেন পলিসি বা দুদেশের সম্পর্ক তো এখন আর, এবং ইউ হ্যাভ টু লুক অ্যাট দ্য ফিউচার। সেখানে মানে পুরো একটা জেনারেশন উঠে আসলো যারা দেখলো যে তারা ভোট দিতে পারেনি। সো এরকম একটা সময়, এবং মানে এই জায়গাগুলোতে ধরেন ভারতের ভূমিকাগুলো সবগুলোই আমরা অবজার্ভ করছি, সেটা আছে, এটা একটা জায়গা। সো আমার মনে হয় যে এই টাইমিংটা একেবারেই ঠিক ছিল না, কিন্তু ওনার বক্তব্যটার স্পিরিটটাকে আমি সম্মান করি, এবং আমি আবারও এই কথাটা জোর দিয়ে বলছি যে দেখেন আমাদের টেম্পারেচারগুলোকে কিন্তু কুল ডাউন করতে হবে। আমরা কিন্তু এরকম সিচুয়েশন এখন ক্রিয়েট মানে কারো কাছে এটা কাম্য না যেখানে দুই প্রতিবেশীর মধ্যে একটা পাল্টাপাল্টি সম্পর্ক হবে, সেটা না। উই হ্যাভ টু মানে এখানে রিস্ট্রেইনটা সব জায়গায় প্রয়োজন। আচ্ছা, আপনি যেটা বললেন যে জঙ্গিবাদের কথা ওরা বলছে, মাইনরিটিসের কথা বলছে, এই কার্ডটা তো ধরেন শুধু ভারত না, এটা অনেকেই এই কার্ডটা মানে এই ব্যাপারটা বারবারই তুলছে। এখন সেখানে আমার মনে হয় যে জিনিসটা হলো কি, এটা নতুন কিন্তু না, মানে এটা আমরা অতীতেও দেখে এসেছি, এবং এই মানে
সামহাও এই কার্ডটা ব্যবহার করে, আমি জানি না হুমায়ুন ভাই আমার সাথে একমত হবেন কি না, আমরা দেখেছি এই পারসেপশনটা ভারতের মধ্যে কাজ করেছে যে যদি মানে যে বিগত সরকারে যারা ক্ষমতায় ছিলেন ওরা যদি না থাকে তাহলে বাংলাদেশে জঙ্গিবাদ এসে যাবে। ওটা বলেছে তো। এটা ওরা মানে এই ধরনের এটা এবং সব এই মানে তারা তাদেরকে ধারণাও তো দেওয়া হয়েছিল গত সরকার থেকে। হ্যাঁ, সেটা দেওয়া হয়েছিল, কিন্তু দেখেন এখন ভারতেও তো আমরাও তো এটা বলতে পারি, আমি জঙ্গিবাদের কথা বলছি না, কিন্তু হলো কি আপনি বাংলাদেশ আমি আবারও জোর দিয়ে বলছি বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ধর্মপ্রাণ, কিন্তু দের ইজ আ মানে ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন আপনি একটা টেরোরিজম এবং ইউ আর আ রিলিজিয়াস পারসন। সেটা আমি যদি আজকে জরিপ নিই 95% মানুষ বলবে যে হ্যাঁ তারা ধর্মে বিশ্বাস করে, তারা ধর্মভীরু। সেটাকে তো আমি ইয়ে বলতে পারি না, না যে উগ্রবাদী বলতে পারি না, কিন্তু হ্যাভিং সেড দ্যাট কিছু কিছু জিনিস আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, বা ধরেন এই যে প্যালেস্টাইন নিয়েই যদি আমরা এই যে ধরেন মিছিল হলো 2-3 দিন আগে, সেখানে আপনি সব কিছু ভেঙে ফেলছেন, তারপরে আপনি স্লোগান দিচ্ছেন আল্লাহু আকবার, এটা কিন্তু একটা ভুল বার্তা বাইরে পাঠাচ্ছে। এখান থেকে কিন্তু আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে, কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই ট্যাগগুলো বা এই ইমেজ ইস্যুস নিয়ে আমরা অনেক ফাইট করেছি এবং আমি মাইনরিটিসটা, আপনার কাছে সময় থাকলে আমি মাইনরিটিসটা ধরবো। মাইনরিটিসের ব্যাপারে দেখেন ভারত বারবারই বলে এসেছে এটা তো আমাদেরও একটা কনসার্নের জায়গা, এবং এখানে বাংলাদেশের সিভিল সোসাইটি অর্গানাইজেশনস বলেন, হিউম্যান রাইটস অর্গানাইজেশনস বলেন, আমরা নিজেরাই এগুলোর প্রতিবাদ করি এবং মাইনরিটি কোশ্চেনটা অবশ্যই আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। কিন্তু ভারতে যেভাবে তারা এটাকে ধরেন ইস্যুটাকে রেজ করে সেই মাত্রায় কিন্তু ভায়োলেশন নেই। এটা ধরেন যে কোনো দেশে মেজরিটেরিয়ান ডেমোক্রেসি যেখানে থাকে মাইনরিটি ইস্যুটা থাকে। আমি আবারও বলছি, আমি কিন্তু এটা বাংলাদেশের জন্য ডিফেন্স হিসাবে ব্যবহার করছি না, ভারতেরও তো মাইনরিটি কোশ্চেনটা আছে, কিন্তু সেইটা নিয়ে তো এটা আমার মনে হয় কনসার্নটা থাকা ভালো, আমাদেরও কনসার্ন থাকা ভালো, কিন্তু আমাদের তো অবশ্যই কনসার্ন থাকবে, কারণ আমরা বাংলাদেশের প্রতিটা নাগরিককে নাগরিক হিসাবেই দেখব, তার কি ধর্মীয় পরিচয় সেটা আমাদের কাছে কখনই মুখ্য হওয়ার কথা না। কিন্তু আমি এই বক্তব্যগুলোও শুনি, আমি এখানে শেষ করছি যে হ্যাঁ যে অ্যাটাকগুলো হয়েছে সেগুলো রাজনৈতিক কারণে হয়েছে, ধর্মীয় কারণে না। দ্যাট ইজ নট আ গুড লজিক। এই লজিকটা আপনি দিতে পারেন না, যে কোনো কারণেই যদি অ্যাটাক হয়ে থাকে সেটা জি ঠিক আছে। থ্যাংক ইউ অধ্যাপক ডক্টর আমেনা মহসিন। আমি হুমায়ুন কবির, যেটি এই একই ধরনের কোশ্চেন আপনার কাছে, বিশেষ করে আমি যেটা জানতে চাইবো সেটা হলো মাইনরিটি কোশ্চেন যদি আসে, এটা তো আসলে বাংলাদেশে যা ঘটেছে তার থেকে বেশি প্রপাগান্ডা করা হয়েছে, কিন্তু তখন কোশ্চেনটা তখন আসে যখন সরকার যখন এটাকে ডিফেন্ড করে এবং বারবার বলার চেষ্টা করে। কিন্তু একই দিকে আপনি যেটা আপনার আগের বক্তব্য বলেছেন যে এখন কূটনীতি কিন্তু কূটনীতিকদের মধ্যেই শুধু সীমাবদ্ধ নাই, সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে গেছে, প্রত্যেকটা দেশের মানুষ সেটাকে এখন দেখে শোনে। তো এখন তাদের দেশের যে মাইনরিটির অবস্থা, বিশেষ করে রিসেন্টলি যেটা বিল পাস হয়ে গেছে ওয়াকফ যে বিলটা হয়েছে, ওটা তো সোশ্যাল মিডিয়া এখন বেশি বেড়াচ্ছে, এবং তারা কী কী ব্যবস্থা নিচ্ছে, তো সেইগুলোও তো এখন ম্যাটার করে। নিশ্চয়ই ম্যাটার তো করেই, এবং করে বলে তো ধরেন গত সপ্তাহের আগের সপ্তাহে মার্কিন কমিশন রিপোর্ট রিলিজিয়াস ফ্রিডম যেটা আছে, ওরা কিন্তু ভারত সম্পর্কে কমেন্ট করেছে। কিন্তু তো কাজেই এখন তো ওপেন ওয়ার্ল্ড, আপনি টেকনোলজির বরাতে আপনি সব কোথায় কী ঘটছে আপনি জানতে পারেন। তো কাজেই সেক্ষেত্রে ভারত যে কথাটা বলছে আমাদের ক্ষেত্রে, ওইটা তো ভারতকেও শুনতে হচ্ছে। আমরা হয়তো বলি না কারণ কি আমরা এটাকে, যেটা প্রফেসর আমেনা মহসিন বললেন, আমরা এটাকে ব্যবহার করতে চাই না, বিকজ আমরা মনে করি যে ভারত নিজে থেকে একটা গণতান্ত্রিক দেশ হিসাবে তার গণতান্ত্রিক মূল্যবোধ প্র্যাকটিস তারাই নিজের এটা সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু সেটা নিয়ে কথা বলে। আর আরেকটা জিনিস এখানে আমি বলতে চাই, সেটা হলো যে ধরেন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, যেহেতু দক্ষিণ এশিয়া 1947 সালে
ধর্মের ভিত্তিতে ভাগাভাগিটা হয়েছিল, এর একটা রেশ কিন্তু আছে এবং সেটার বিরুদ্ধে ফাইট করতে হবে। এবং আমরা বস্তুত 71 সালে কিন্তু এই ধর্মীয় বিভাজনের বিপক্ষে আমরা দাঁড়িয়ে আমরা একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি করেছিলাম বাংলাদেশ হিসাবে। এবং আমি মনে করি যে বাংলাদেশে সেই জায়গাটাকে আমরা চর্চা করতে হবে এই কারণে যে এই না যে আমি ভারতের ন্যারেটিভ বা তাদের যে বক্তব্য সেটাকে খনন করার জন্যে। আমরা কিন্তু পৃথিবীর মানুষ এবং আমরা সত্যিকার অর্থ, যেমন ধরেন যে বিষয়টা নিয়ে এরা বলছে, দুইটা আমি দৃষ্টান্ত দিই, সেলফ জাস্টিফিকেশন নয়, বাস্তব অবস্থার প্রেক্ষিতে বলছি। আমি গত ধরেন নভেম্বর ডিসেম্বরে 8টা জেলায় আমি কাজ করেছি। আমার একটা অন্যতম প্রায়োরিটি ছিল বোঝা, যেহেতু এই বক্তব্যগুলো এসছে বিভিন্ন জায়গা থেকে উত্থাপিত হয়, আমি চেক করেছি ওখানে গিয়ে যে ওই জেলায় কটা ঘটনা এরকম ঘটেছে এবং এর পাল্টা হিসাবে এটাকে প্রতিরোধ করার জন্য নাগরিক সমাজ, সরকারি প্রতিষ্ঠান তারা কী উদ্যোগ নিয়েছে। আমার কাছে যেটা মনে হয়েছে, দুইটা উপলব্ধি আমি পেয়েছি। একটা হচ্ছে যে মানুষের মধ্যে একটা নতুন করে সচেতনতা তৈরি হয়েছে যে এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য, জাতীয়ভাবে এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য সবাই মিলে আমাদের কাজ করতে হবে। এবং সেই জন্য আপনি লক্ষ্য করবেন যখন একটু উত্তাপ বেশি ছিল তখন কিন্তু তখন তো সরকার দুর্বল অবস্থায় ছিল, সরকার, সেনাবাহিনী, রাজনৈতিক দল, নাগরিক সমাজ সবাই মিলে কিন্তু মাইনরিটিদের এস্টাবলিশমেন্ট, তাদের জানমাল রক্ষা করার জন্য দাঁড়িয়েছিল। এটা কিন্তু বাংলাদেশে এর আগে কখনো আমরা দেখিনি। আর শিক্ষাটা হলো, বা এটা থেকে আমরা যেটা বুঝতে পারছি, মানুষ এখন কিন্তু মনে করছে যে এই জায়গাটাতে আমাদের যাওয়া উচিত না, এবং এই ধরনের কোনো উদ্যোগ যদি থাকে বা কোনো ধরনের আশঙ্কা থাকে, আমরা সকলে মিলে দাঁড়িয়ে এটাকে মাইনরিটিকে বা যারাই আমাদের সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদেরকে সুরক্ষা দেওয়া উচিত। তো এটা কিন্তু আমি মনে করি যে একটা ইতিবাচক জায়গা। যারা মাইনরিটিদের উপর আক্রমণ বা নিগ্রহের কথা বলছে তারা কিন্তু এই কথাটা বলে না কেন, যে বাংলাদেশে তো সকল রাজনৈতিক দল, যারা ধর্ম নিয়ে যাদের বদনাম আছে বা যাদের উপর আমরা ব্লেম করি, তারাও কিন্তু দাঁড়িয়ে সেখানে সকলের সাথে মিলে সরকারি প্রতিষ্ঠান, সেনাবাহিনী, জনগণ, রাজনৈতিক দল, নাগরিক সমাজ সবাই কিন্তু এ সুরক্ষার জন্য দাঁড়িয়েছে। তো সেটাও কিন্তু আমি মনে করি এটা আমাদের সমাজ থেকেই এই চিন্তাটা উচ্চারিত হয়েছে। তো সেটাকে আমি স্বাগত জানাই, এবং আমার ধারণা যে বাংলাদেশে এই জনগণের সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই উপলব্ধিটা আছে এখন, এবং সেটা যে জায়গাটায় আমাদের সমস্যা, আমরা আমাদের ন্যারেটিভগুলোকে ভালো করে প্রচার করতে পারি না। সেকেন্ড পয়েন্টটা বলছি, ভারতের প্রধানমন্ত্রী ব্যাংকক মিটিংয়ে বলেছেন যে মাইনরিটি বা সংখ্যালঘুদের উপর যেসব আক্রমণ হয়েছে সেগুলো ইনভেস্টিগেট করা দরকার। এখানকার পত্রিকায় এসছে যে পুলিশ ডিপার্টমেন্ট, বাংলাদেশের পুলিশ প্রায় সবগুলো জায়গায় ইনভেস্টিগেশন করেছে তারা। তো ইনভেস্টিগেশন যদি হয়ে থাকে, ইনভেস্টিগেশন কিন্তু আপনার এই যে কোনো ঘটনার আপনি আইনগত বিধান হচ্ছে, যদি আপনি ইনভেস্টিগেশন করে প্রয়োজন মনে করেন তাহলে সেটা বিচার বিভাগের কাছে যাবে। এই যে ইনভেস্টিগেশনটা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় কি জানে এটা? আমরা কি জানাতে পেরেছি তাদের কাছে যে ভাই আমরা এটা ইনভেস্টিগেট করেছি সরকারি পর্যায়ে, এবং সেখানে আমরা এই ফলাফল পেয়েছি? আমার যেটুকু মনে পড়ে, পত্রিকায় আমি পড়েছি যে মোটামুটিভাবে তারা ধরেন যদি 100 কেস হয়ে থাকে তার মধ্যে 6-7টাতে তারা পেয়েছে খানিকটা সাম্প্রদায়িক, বাকিগুলো রাজনীতি। কেন মানে জায়গা মতো সময় মতো বলা হয়? এই যে আমাদের এখানে আমাদের এই সক্ষমতার দুর্বলতাটাকে কিন্তু আমলে নিতে হবে, কারণ আমরা একটা খোলা পৃথিবীতে বাস করছি। আমাদের এখানে কি ঘটছে সেটা বাইরে পৃথিবী দেখতে পারে। এখন আপনি এটাকে জাস্টিফিকেশন দিতে পারবেন সরকারি পর্যায়ে, কিন্তু মানুষ সেটা গ্রহণ করবে কিনা সেটা তো তাদের দায়িত্ব বা তাদের ইচ্ছার বিষয়। এই জায়গাটাতে আমাদের দিক থেকেও আমি মনে করি সতর্ক হওয়া প্রয়োজন। আর আরও একটা জিনিস, যে বাংলাদেশে কিন্তু আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার জন্য চেষ্টা করছি। সেটা অন্তর্ভুক্তিমূলক শুধু ডেমোগ্রাফিক না, আমরা অন্যান্য বিষয়াবলী নিয়েও, যে সব মানুষের অধিকার, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলেই তো এই গত জুলাই আগস্টের আন্দোলনটা হয়েছিল। তো কাজেই এটাকে রক্ষা করার জন্য সকলের প্রতি সম্মান, সকলের অংশগ্রহণ নিশ্চিত করে একটা আমাদের যেরকম সমাজ কাঠামোটা আছে, মানুষের শক্তিকে
মানুষের যে আমি বলি যে অন্তর্নিহিত শক্তি আছে সেটাকে ব্যবহার করে আমরা সামনের দিকে যেতে হবে, এবং এটা কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের কাছ থেকে আশা করে। জি, অনেক ধন্যবাদ ডক্টর আমেনা মাহসিন। অন্যদিকে একটু দৃষ্টি ফেরা, বিশেষ করে গাজা ফিলিস্তিন ইস্যুতে একটু কথা বলতে চাই আমি। এই ইস্যুটা যখন কথা বলতে যাই, মানে আমাদের সোশ্যাল মিডিয়া বা বিশ্ব মিডিয়া যে দেখেন এত মানে নৃশংসতা সেখানে হচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর। তা আমরা এমন একটা সময় বসবাস করি যেখানে আর মানবতার কথা বলি, গণতন্ত্রের কথা বলি, বড় বড় দেশ থেকে বলা হয়, কিন্তু বিশ্ব বিবেক এটা তো অনেক জায়গায় দেখি যারা বিবেকের কথা বলে তারা তো চুপচাপ থাকে, এবং বরং এদের পক্ষে কীভাবে বয়ান তৈরি করা যায়, অস্ত্র দেয়, আবার বয়ানও তৈরি করে। আপনি কীভাবে ব্যাখ্যা করবেন এই ফিলিস্তিন ইস্যু, গাজা যে এইরকম নির্মম, এখন খাবার বন্ধ করে দিচ্ছে সেখানে? বন্ধ করে দেওয়া, হ্যাঁ দেখুন এটা মানে গাজা নিয়ে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, গতকালই বোধহয় আমাদের ফরেন অ্যাডভাইজার স্টেটমেন্টটা দিয়েছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে যারা আপনি বলেন যারা নিজেদেরকে বিশ্ব বিবেক বলে মানে প্রজেক্ট করে, একটা ডাবল স্ট্যান্ডার্ড আমরা দেখতে পাচ্ছি না, তাই না? সেটা খুবই ক্লিয়ার মানে পুরো ব্যাপারটা। এবং এখানে গাজার ব্যাপারটা মানে মানে যেই জায়গাটায় এখন গিয়ে দাঁড়িয়েছে, এটা মানে এটাকে মানে আমি জেনোসাইড শব্দটা আমরা ইউজ করছি, কিন্তু মানে এই পর্যায়ে যে মানে একটা আমরা এগুলো দেখছিও, কিন্তু টেলিভাইজড, মানে এগুলো কিন্তু দেখছিও। এর আগে আমরা যেগুলো জেনোসাইডের কথা দেখেছি সেগুলো তো টেলিভাইজড হয়নি, তারপরেও যে আমরা দেখছি যে নিজেদের রাজনৈতিক কারণে মানে পার্টিকুলারলি আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাটাকে এখানে আনি, সেখানে দেখেন তারা তাদেরকে এরপরে $8.8 বিলিয়ন ডলারের মিলিটারি এইড দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন সেটা পাশ করলো, গত সপ্তাহে সেটা পাশ করলো, এবং সেখানে রিভেরিয়া মানে গাজাকে মানে একদম এথনিক ক্লিনজিং যেটা বলে সেটাকে সরিয়ে দিয়ে আমরা দেখছি যে বলছে যে এখানে রিভেরিয়া তৈরি করবে। ইটস মোর দেন 30 days যে ওখানে কোনো রকমের কোনো এইড ঢুকতে পারছে না, কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্স নেই, বা বাচ্চারা মারা যাচ্ছে, নারীর মানে সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস এত হচ্ছে, মানে যত রকমের আইন আছে আন্তর্জাতিক আইন সবগুলোকে লঙ্ঘন করে এই জিনিসটা হচ্ছে। সেখানে মানে একটা এমন একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি যেখানে মানে সাধারণ মানুষরা মানে সাধারণ মানুষরা এটা মানে প্রতিবাদ করছে, আমরা দেখতে পাচ্ছি বিশ্বব্যাপী প্রতিবাদগুলো আসছে, কিন্তু পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে না একটা মানে একটা আমার কাছে মনে হয় কি খুব আমাদের পৃথিবীটার মধ্যে একটা আইডিয়ালিজম কতগুলো ছিল সেগুলোর বোধহয় একেবারেই চলে গেছে। মানে আপনি দেখেন এই যে কতগুলো নীতির উপরে দাঁড়িয়েছিল মানে ইউনাইটেড নেশনস, জাতিসংঘ তো আজকে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, কারণ এখানে যারা বিগ পাওয়ার্স আছে তাদের ইয়ের জন্য, মানে তাদের কূটনীতি বলেন রাজনীতি বলেন সেই জন্য। এবং এরকম একটা পরিস্থিতিতে নেতানিয়াহু আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে, সে আলোচনা করছে ইরানকে মানে ইরানের নিউক্লিয়ার নিয়ে কথা বলছে, মানে ওইটা কোনো সমস্যা না, ইরানের সমস্যাটাই বড় সমস্যা। হ্যাঁ মানে এটা না ইসরায়েলকে একেবারে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা চেষ্টা যে ইসরায়েলকে প্রতিষ্ঠিত করা এবং ওই অঞ্চলে তাকে ইসরায়েলকে সবচেয়ে বড় শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করা, সেটারই মনে হয় যে একটা ফাইনাল পুশ তারা দিচ্ছে। এবং ইসরায়েলের মধ্যেও কিন্তু প্রোটেস্ট হচ্ছে এগুলো নিয়ে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে আজকে আমরা দাঁড়িয়ে এটাই বলতে পারি যে আপনি বলছিলেন বিশ্ববিবেক, আসলে বিশ্ববিবেক এগুলো না অ্যাম্বিগুয়াস টার্মস, মানে বিবেক মানে ডাবল স্ট্যান্ডার্ডস, মানে বিবেকটা তাদের কাজ করে যখন আমাদের মতো দেশ আসে। আমি এখানে যদি ভারতকেও টেনে আনি, ভারত এত মানে একটা বিবেক
সম্পর্কের কথা বলছে, কিন্তু আমরা তো ভারতের ঠিক আমরা কংগ্রেসের পজিশন দেখেছি, প্রিয়াঙ্কা গান্ধী সে পজিশন নিয়েছে গাজা নিয়ে, কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে তো সেরকম আমরা জানি তাদের সাথে তাদের সম্পর্ক আছে। সো প্রত্যেকটা রাষ্ট্র না, মানে আমরা একটা সময় মনে করেছিলাম যে একটা গ্লোবালাইজেশন, মানব নিরাপত্তা, এগুলো বড় হয়ে দাঁড়াবে, কিন্তু ঠিক ওই জায়গাটাতেই পৃথিবী মনে হয় চলে গেছে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে একটা অবস্থা ছিল, এবং মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, এবং মানে খুবই একটা মানে যেই যতটুকু আমাদের অগ্রগতি হয়েছিল অনেকগুলো ভ্যালুজ নিয়ে গ্লোবালাইজেশনের মাধ্যমে, সেগুলো ঠিক আমরা মনে হয় আমরা ব্যাক ট্র্যাক করে গেলাম জিনিসটা। এবং দেখেন, আমি এটা বলে এখানে শেষ করছি, আপনি হুমায়ুন ভাইয়ের কাছে যান। মানে জিনিসটা হচ্ছে কি, যখন এরকম একটা পরিস্থিতি কিন্তু ডেসপারেট করে দেয় মানুষকে, তো ওরা যখন এই তকমাগুলা মুসলিম বিশ্বকে দেয় টেরোরিজমের, এখানে কিন্তু ইসরায়েল রাষ্ট্র ইজ আ টেরোরিস্ট স্টেট, এছাড়া আমি অন্য কিছু বলতে পারি না। ও যা ইসরায়েল করছে, ইটস অ্যান অ্যাক্ট অফ টেরোরিজম। সো আপনি টেরোরিজমকে কিভাবে ব্যাখ্যা করবেন, জেনোসাইডকে কিভাবে ব্যাখ্যা করবেন, সেটা মানে জেনোসাইড তো হচ্ছেই, আপনি এখানে কিন্তু একটা রাষ্ট্রেও মানে যে ভায়োলেশনসগুলো করছে সেটা আমাদেরকে দেখতে হবে। মানে সবার চোখের সামনে এটা হচ্ছে হুমায়ুন কবির, যে মানুষের জীবন যে এত মূল্যহীন হতে পারে, শিশুর জীবন এত মূল্যহীন হতে পারে, নারীর জীবন এত মূল্যহীন হতে পারে, এইটা গাজা না দেখলে আসলে বিশ্বাস করা যায় না যে এমন সময়ে পৃথিবী যখন এগিয়ে গিয়েছে, তখন এই সময়ে আমরা মানে অসহায়ের মতো এটা দেখছি যে এইভাবে হত্যাযোগ্য করছে। এখন সরকার তো সরকার বা যত সংস্থা আছে যেটা, বা আমাদের আইন, কোনো কিছু তো আসলে কাজ করছে না এখানে। তাহলে কাজ করবে মানে এই যে আমরা দেশে দেশে যে কিছুটা হলেও বিভিন্ন দেশে সাধারণ মানুষ যে প্রতিবাদ করছে, সেখানে কোনো আশার আলো দেখেন কিনা? আশার আলো তো দেখতেই হবে, যদি আশা না থাকে তো বাঁচব কি নিয়ে। যে আমি এখানে ভাবছিলাম, প্রফেসর আমিনা মহসিন যখন কথা বলছিলেন, আমার মনে আছে 95 সালের দিকে বসনিয়াতে খুব এরকম গণহত্যা হয়েছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের পত্রিকার শিরোনাম হতো। এবং তারপরে কিন্তু মিলোসেভিচ, তিনি ওই দেশের প্রেসিডেন্ট ছিলেন, তাকে কিন্তু শেষ পর্যন্ত মরতে হয়েছে গিয়ে আন্তর্জাতিক আদালতের কারাগারে, বিচার হয়েছিল। আমরা হিটলারকেও দেখি। তো কাজেই আপনি যে আসার জায়গাটা হচ্ছে, আপনি দেখেন এটা এখানকার পত্রিকা আসছে কিনা আমি জানি না, নেতানিয়াহু যে ইয়েতে গেলেন, উনি হাঙ্গেরি গেলেন আর এখন ওয়াশিংটনে গেলেন, ওনাকে যেতে গিয়ে কিন্তু অনেক পথ ঘুরে যেতে হয়েছে ওনাকে। তার কারণ হলো বিভিন্ন দেশে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে ওয়ারেন্ট আছে তার বিরুদ্ধে, যে কোনো জায়গায় নামলে তাকে ধরে ফেলতে পারে, এই ভয়তে কিন্তু তিনি অনেক ঘুরে যেতে হয়েছে। তো কাজেই মানুষ এখানে আসা, যেটা প্রফেসর বললেন, আমি তো এটা মানে এই দুঃখ কাকে বলবেন আপনি? চোখের সামনে এগুলো দেখছি আমরা, বর্বরতার চূড়ান্ত পর্যায়ে হচ্ছে গণহত্যা, যেভাবে ব্যাখ্যা করেন সেটা গাজাতে ঘটছে। কিন্তু আপনাকে এটার একটা সময় থেকে দায়বদ্ধতা আসতে হবে, এবং সেটাই বোধহয় আসার জায়গা। এবং সেখানে আমার ধারণা, এর আগেও আমরা যাদেরকে দেখেছি এরকম কর্মকাণ্ডে, নেতিবাচক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, তারা কিন্তু শেষ বিচারে গিয়ে এই বিচারের সম্মুখীন তাদের হতে হয়েছে। প্রফেসর আমিনা হোসেন যেটা বললেন তার সাথে একটু যোগ করি, ইসরায়েলের ভেতরেও কিন্তু এখন প্রতিবাদ হচ্ছে এক পর্যায়ে। গতকাল যেটা দেখলাম সেটা হচ্ছে শিন বেত, যেটা ওদের ইন্টেলিজেন্স এজেন্সি, শিন বেতের প্রধানকে নেতানিয়াহু গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে চাকরি থেকে সরিয়ে দিয়েছেন। উনি কিন্তু আদালতে গিয়ে চ্যালেঞ্জ করেছেন সেটাকে, এবং সেখানে তিনি বলছেন যে 7ই অক্টোবরে, অর্থাৎ 23 সালের 7ই অক্টোবরে হামাস যে আক্রমণটা করেছিল, সে আক্রমণের কথা জানতো নেতানিয়াহু সরকার, জানতো, কিন্তু এটার ফেইলিওরটার দায়িত্ব হচ্ছে সরকার প্রধানের, এবং তিনি কিন্তু নেতানিয়াহুকে অলরেডি ইমপ্লিকেট করে ফেলেছেন, এবং তিনি কিন্তু ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান ছিলেন এতদিন। তো কাজেই ভাগ্যের এমন নির্মম পরিহাস, এমনটাও হতে পারে যে এই নেতানিয়াহুকে তার ইসরায়েলেই তাকে আইনের মুখোমুখি হতে পারে। আরেকটা এক্সাম্পল দিই আপনাকে, সাবরার সাতিলাতে 1982 সালে
আরেকটা এরকম বর্বরতা চালিয়েছিলেন ইসরায়েলের একজন জেনারেল, পরে প্রধানমন্ত্রী হয়েছিলেন, নামটা কি জেনারেল শ্যারন। তিনি কিন্তু 9 মাস কমাতে থেকে মারা গেছেন শেষ পর্যন্ত। তো কাজেই আপনি এই যে অপকর্মগুলি হচ্ছে, যে বর্বরতাগুলি সংগঠিত হচ্ছে, তার নৈতিকভাবে একটা দায় এখন তো আইনগতভাবেও জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়েও কিন্তু তারা হয় ইসরায়েলে নয় আন্তর্জাতিক আদালতে কখনো না কখনো দায়বদ্ধ হতে হবে। এখন যেটা দরকার যে এই মানুষগুলো যে প্রতিদিন মারা যাচ্ছে তাদের তো আর ফেরত পাওয়া যাবে না, কিন্তু আমার এটুকু আস্থা যে প্যালেস্টাইনি যে জাতি বা যে জনগোষ্ঠী স্বাধীন হতে চায় তাকে আপনি যতভাবেই দাবিয়ে রাখতে চেষ্টা করলে আপনি পারবেন না। এবং তার প্রমাণ কিন্তু 47 সাল থেকে যদি আপনি প্যালেস্টাইনিদের ইতিহাস দেখেন, বহু চেষ্টা ইসরায়েল করেছে বিভিন্নভাবে, শেষ পর্যন্ত থামাতে পারেনি। তো আজকে মানুষ যাচ্ছে ওখানে গাজাতে, নির্মমভাবে নিহত হচ্ছে, কিন্তু পরের প্রজন্ম কিন্তু এই আন্দোলন, এই আলো জ্বালিয়ে রাখবে এবং প্যালেস্টাইন একদিন স্বাধীন হবে, এটা আমার বিশ্বাস। কিন্তু আমরা সে বিশ্বাস করি, কিন্তু এই যুক্তরাষ্ট্রের কথা তো কিছু বললেন না। যাদের ক্ষমতায়িত হয়ে নেতানিয়াহু বা এই রকম সরকার, যে শ্যারন, নেতানিয়াহু বা যারা আসে, এই যে মার্কিন সাম্রাজ্যবাদের যে বিষয়টা, তারা তো আসলে বিবেকহীনের মতো অস্ত্র, টাকা পয়সা দিচ্ছে। ধন্যবাদ, আপনি মনে করিয়ে দিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্যে তৃতীয় বিশ্বের, যারা আমরা গ্লোবাল সাউথ বলি নিজেদেরকে, তাদেরকে পক্ষে পাওয়ার জন্য কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করেছে, কিন্তু তাদের পক্ষে কিন্তু মানুষ যায়নি। তার কারণ পৃথিবীর বিভিন্ন দেশ বলছে যে গাজা এবং ইউক্রেনে, গাজার তুলনায় তো ইউক্রেনে সেভাবে সেই ধ্বংসযজ্ঞ হচ্ছে না। সেটাকে যদি তুমি গণহত্যা বলে রাশার বিরুদ্ধে যুদ্ধ করো নৈতিকতার যুক্তি দেখিয়ে, তাহলে গাজাতে কী হচ্ছে? এই যে দ্বৈততা, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে দ্বৈত অবস্থা, এটা নিয়ে কিন্তু বিশ্বব্যাপী প্রতিবাদ বলেন, বিশ্বব্যাপী বিতর্ক বলেন, এগুলো কিন্তু ঘটছে গত 2-3 বছর যাবত। তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে যা করছে, এটাকে তো আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন করছে তা কিন্তু নয়। এখন বাস্তবতা হচ্ছে যে এই মার্কিন এই নীতির বিরুদ্ধে দাঁড়াবার মতো ফিজিক্যাল পাওয়ার হয়তো কারো হাতে নাই। তবে একটা বলবো, এই গতকাল যেটা প্রফেসর আবিনা মহসিন উল্লেখ করছিলেন, নেতানিয়াহু এবার ওয়াশিংটনে গেছেন কিন্তু তার 2টা এজেন্ডা নিয়ে। একটা হচ্ছে তাদের ইসরায়েলের বিরুদ্ধে 17% ডিউটি বসিয়ে দিয়েছে, কিন্তু এটা হচ্ছে তার একটা, যে এর থেকে রেয়াত পাওয়া যায় কিনা, ট্রাম্প সাহেবের রেয়াত দেননি। আরেকটা ছিল যে ইরানের বিষয়ে তারা কি করবেন, এবং নেতানিয়াহু ওয়াশিংটনে থাকাকালীন সময়তেই ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে যে আগামী পরশুদিন ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায় বসছে এই নিউক্লিয়ার ইস্যু নিয়ে। এবং এখানে কিন্তু ইসরায়েলের প্ল্যান ছিল যে যদি ইরান রাজি না হয় তাহলে, এবং সেটা নেতানিয়াহু বলেছেন, ইরানের পারমাণবিক কেন্দ্রে আক্রমণ করবে। ইরান কিন্তু গতকালই বলেছে যে যদি আমাদের নিরাপত্তা, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের নিরাপত্তা বিঘ্নিত না করে, আমাদের নিরাপত্তা নিশ্চয়তা দেয়, তাইলে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় আমরা একটা সিদ্ধান্তে আসতে চাই। আমার ধারণা যে ইরানের সাথে যুক্ত হওয়াটা কিন্তু হয়তো কূটনৈতিক পেশার অভিজ্ঞতার আলোকেই বলি, ওটা ইসরায়েলকে আপনি একটা মেসেজও দিয়েছেন হয়তো, যে তুমি কিন্তু না থামলে আমরা কিন্তু এখানে আমরা ওদের সাথে একটু কথাবার্তা বলবো, কাজেই টেক নোট অফ হোয়াট উই আর। আমি অস্ত্র দিব আবার বলবো থামো, এটা তো ওইটাই হচ্ছে। যদি 2-1 লাইন যোগ করতে চান শেষ করবো। না দেখুন, এখানে যে ইরানের ব্যাপারটা যদি আমরা বলি, সেখানেও দেখেন ইরানের সাথে কিন্তু ওবামা প্রশাসনের একটা নিউক্লিয়ার ছিল, ডিল হয়েছিল, এবং সেটাকে ট্রাম্পই এসে ইউনিল্যাটারালি, ইরান কিন্তু কোনো ভায়োলেশন করেনি, সেটা সে মানে রিট্রেন্ট করলো। এখন আবার সেই জায়গাটাতে সে যাচ্ছে। সো আমার মনে হয় এখানে ইরান একটা প্র্যাগম্যাটিক একটা জেস্চার দেখাচ্ছে যে হ্যাঁ তারা আছে, মানে দ্যাট এই যে ধরেন এই যে মুসলিম বিশ্বকে যে একটা তকমা দিয়ে দেওয়া হয় না, এবং ইরানকেও কিন্তু তারা একটা টেরোরিস্ট স্টেট এই ধরনের তকমাগুলা দিয়ে থাকে, স্যাংশনস অফকোর্স আছে, এবং টেরোরিস্ট স্টেটও তো চুরি করে শেখ, চোর বানায়, এবং সেই জায়গাটাতে যে ইয়েস আমরা
উই আর উইলিং টু টক মানে সেই জায়গাগুলো এখন ইরানের মানে এটা নিজস্ব হয়তো অন্যান্য ডায়নামিক্স থাকতে পারে, ডোমেস্টিক ইস্যুস থাকতে পারে, ইরান ওয়ান্টস টু কাম আউট অফ দ্য স্যাংশনস, এগুলো অনেক কিছুই থাকতে পারে, বাট দ্য মেসেজ ইজ ভেরি ক্লিয়ার ফ্রম ইরান যে তারা কূটনৈতিকভাবে সবার সাথে একটা ডিপ্লোম্যাটিক্যালি যে মানে রিলেশনশিপসগুলো থাকে সেগুলোই তারা বজায় রাখতে চায়। এইটা কিন্তু ইসরায়েলকে একটা ব্যাক স্টেজে বা ব্যাকফুটে ফেলে দিল, কারণ এখানে ইসরায়েল অ্যাপিয়ার্স অ্যাজ দ্য ভিলেন, যে মানে অফকোর্স ইট ইজ দ্য ভিলেন, বাট আমি বলছি যে ইসরায়েল যে প্রজেক্ট করছিল যে হ্যাঁ এখানে এই অঞ্চলে তার সিকিউরিটির জন্য ইরান একটা হুমকি এবং সে ইনসিকিউর একটা অবস্থার মধ্যে আছে, সেটা কিন্তু মানে অন্যান্য দেশ যতটুকু পারে তারা এখানে তাদের জেস্চারগুলো দেখাচ্ছে, ডিপ্লোম্যাটিক জেস্চার্সগুলো, ডিপ্লোম্যাটিক গুডউইলগুলো, কিন্তু এখন দ্য বল ইজ ইন দ্য কোর্ট অফ ইউএস অ্যান্ড ইসরায়েল যে ওদেরকে তারপরে পৃথিবী কীভাবে লেবেল করবে। কারণ সব কিছুরই যেটা হুমায়ুন ভাই বলছিলেন যে একটা সময় আসে when it has to stop, এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখবেন জনগণই কিন্তু ট্রাম্পকে এটার জবাবদিহিতার মুখে দাঁড় করাবে। নেতানিয়াহুর বিরুদ্ধে তো তার দেশের ভেতর থেকেই অনেক আন্দোলন চলছে। জি, আমরা শুভবুদ্ধি উদয় হোক সেই প্রত্যাশা রাখি। ডক্টর আমিনা মহসিন, আপনাকে অনেক ধন্যবাদ। হুমায়ুন কবির, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।